আজকের এপিসোডে আমরা স্যাস শেখা শুরু করব। অর্থাৎ স্যাস হচ্ছে সিএসএস লেখার একটা প্যাটার্ন। তো আমরা যদি স্যাস এর ওয়েবসাইটটা একটু ব্রাউজ করি, ওকে, এটা হচ্ছে স্যাস এর ওয়েবসাইট। তো এখানে আসলে স্যাস রিলেটেড যত ইনফরমেশন আছে সবগুলোই পাওয়া যাবে। তো আমরা যদি এখানে লার্ন স্যাস এ ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে স্যাস আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে শেখা উচিত আসলে। তো বেসিক্যালি স্যাস আসলে কি কাজ করে, স্যাস আপনি স্যাস ইউজ করলে আমাদের প্রজেক্টস এর মধ্যে কাজগুলা, সিএসএস এর যে কাজগুলা, সিএসএস লেখাটা আসলে অনেক দ্রুত করা যায়। কিছু ফিচার আছে স্যাস এর, যেরকম রেসপন্সিভ এর জন্য কিছু ফিচার অ্যাড করা যায়। এরপরে ভ্যারিয়েবলস আছে, এরপরে নেস্টেড এলিমেন্টস একটা ব্যাপার আছে, নেস্টিং এর যে সিএসএসটা এইটা আছে। এরপরে ধরেন কিছু প্রি ডিফল্ট সিএসএস আপনি আগে থেকে লিখে রাখতে পারেন, জাস্ট শুধু ওইটাকে কমান্ড করে দিলেই মানে কাজ করে যাবে এরকম। মানে একটা ভ্যারিয়েবলের মধ্যে আপনি অনেকগুলো আইটেম রাখতে পারেন সাপোজ। তো ওইটা জাস্ট আপনি যখন আমরা কাজ করব তখন যে কোনো জায়গায় যদি কল করি তাহলে অনেকগুলো ধরেন 10-12টা লাইন যদি আমরা কোনো জায়গায় সেভ করে রাখি, যে এই লাইনগুলো সব জায়গায় যেখানে আমরা ইউজ করতে চাই সেখানেই হবে। সাপোজ ধরেন ডিসপ্লে, ইনলাইন ব্লক, ফন্ট সাইজ 18 পিক্সেল, লাইন হাইট 20 পিক্সেল, এই তিনটা লাইন যদি আমরা এক জায়গায় সেভ করে রাখি এবং প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগে যদি আমাদের এরকম দরকার হয়, সাপোজ ধরেন কোনো একটা জায়গায় কোনো একটা সেকশনের ভিতরে একটা বাটনে এটা দরকার হচ্ছে বা একটা H2 তে এটা দরকার হচ্ছে, আমরা কিন্তু চাইলে তখন ইউজ করতে পারবো। তো কিছু ফিচার আছে স্যাসের, যেরকম ধরেন স্যাসগুলো যে এইভাবে লেখা যায়। নর্মাল সিএসএস হচ্ছে এরকম লিখতে হয়, ন্যাভ এর ভিতরে হচ্ছে ইউএল দিয়ে এটা, তারপরে ন্যাভ এলআই, তারপরে ন্যাভ এ, এরকম। হ্যাঁ, আমরা আসলে বেসিক্যালি যেভাবে লিখি ন্যাভ ইউএল, তারপরে ন্যাভ ইউএল এর পরে এলআই, তারপরে আবার হচ্ছে ন্যাভ ইউএল এলআই এ, এইভাবে লেখা হয়। কিন্তু স্যাসের সিস্টেমে যদি আপনি আসেন তাহলে আপনি এইভাবে লিখতে পারেন, একবার কল করলেন ন্যাভ, এটার ভিতরে ন্যাভে যদি কিছু লেখার দরকার থাকে সেটা এখানে লিখলেন, ন্যাভের ভিতরে আবার ইউএল কে কল করলে সরাসরি ভাবে লিখলেন। এর মানে হচ্ছে বারে বারে আপনাকে লাইন ডিক্লেয়ার করতে হচ্ছে না, প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা ক্লাস নিয়ে যে ডিক্লেয়ার করা সিএসএস এ, এটা এই ঝামেলাটা করতে হয় না। একটা মডিউল ধরলেন বা একটা কম্পোনেন্টকে ডিজাইন করার সময়, সাপোজ একটা কার্ড কম্পোনেন্ট ডিজাইন করতেছি, ওই কার্ড কম্পোনেন্ট ডিজাইন করার সময় কার্ড কম্পোনেন্টের ভিতরে কি থাকতে পারে, ইমেজ থাকতে পারে, টাইটেল থাকতে পারে, ডেসক্রিপশন থাকতে পারে এবং বাটন থাকতে পারে। এই সবগুলাকে আমরা কি করতে পারি, এইভাবে নেস্টিং করে লিখতে পারি। তাহলে আমাদের সময়টা একটু কম লাগবে। ইনিশিয়ালি হয়তো যখন, যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে যদি এখন শুরু করি তাহলে আমাদের হয়তো খুব বেশি টাইম ডিফারেন্সটা আমরা বুঝতে পারবো না। কিন্তু যখন আমরা এটাতে অভ্যস্ত হয়ে যাব তখন দেখবো যে বড় প্রজেক্টে যখন কাজ করব তখন কিন্তু দেখা যাবে যে বারে বারে লাইন লেখার যে ঝামেলা এটা হয়তো হচ্ছে না এবং অনেকটা টাইম আমরা সেভ করতে পারবো। এরপরে রেসপন্সিভের যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা খুব ইজিলি ম্যানেজ করতে পারবো। কোন স্ক্রিনে কোন ডিজাইনটা হবে ইজিলি আমরা এই জিনিসগুলো ম্যানেজ করতে পারবো। তো এইটার জন্য আসলে স্যাস। এবং আর একটা ব্যাপার হচ্ছে যে স্যাসে আমরা ফাইল আলাদা করে রাখতে পারবো। অর্থাৎ ধরেন সিএসএস এর হেডার সেকশনের জন্য আলাদাভাবে একটা ফাইল আছে, ফুটার সেকশনের জন্য আলাদাভাবে একটা ফাইল আছে, তারপরে ধরেন কোনো কম্পোনেন্টের জন্য আলাদা ফাইল, থিমের যে সিএসএস গুলা, কমন যে সিএসএস গুলা সেগুলোর জন্য আলাদা ফাইল। এইভাবে ফাইলগুলা কিন্তু আমরা আলাদা আলাদা করে তারপরে কি করতে পারবো, আমাদের মেইন স্টাইলার সিএসএস এ জাস্ট লিংক আপ করাই দিতে পারবো। এতে করে কি হবে, আমাদের কোডটা আরো বেশি কাস্টমাইজেবল হবে। অর্থাৎ আমরা যদি আমাদের এই কোডের এইরকম স্ট্রাকচার মেনটেন করতে পারি তাহলে যে কোনো ডেভেলপার বা আপনি নিজেও যদি পরবর্তীতে কোনো কিছু আপডেট করতে চান, সাপোজ হেডার সেকশন আপডেট করবেন, তো সেক্ষেত্রে আপনার জাস্ট আলাদাভাবে একটা হেডার ডট এসসিএসএস ফাইল এখানে থাকবেই, যেটা দেখলেই বোঝা যাবে যে এটার ভেতরেই হেডারের কোড আছে বা ফুটারের কোড আছে। তো এই হচ্ছে ব্যাপার। কম্পোনেন্ট বেস যদি আমরা ফাইল তৈরি করি সেক্ষেত্রে আরো বেশি কাস্টমাইজেবল হবে ব্যাপারটা। তো এই হচ্ছে বিষয়। স্যাস আসলে
আহ, বেশ এই 3-4টা ফিচার আছে যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ ফিচার, এবং আমরা এগুলা ইউজ করে আমাদের ওভারঅল প্রজেক্টটাকে অনেক বেশি কাস্টমাইজেবল করতে পারবো। এবং স্যাসের আর একটা সুবিধা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের যে নর্মাল ভ্যারিয়েবলস আছে সেগুলোও কিন্তু আমরা এডিট করে ফেলতে পারি স্যাসের ভ্যারিয়েবল ইউজ করে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা নেক্সট এপিসোডে দেখবো এই স্যাস নিয়ে কাজ করার জন্য আমাদের এনভায়রনমেন্টটা কেমন হওয়া উচিত, অর্থাৎ আমাদের এই স্যাসটা আসলে নর্মালি কাজ করবে না। ভিজুয়াল স্টুডিও কোডে যদি আমরা কাজ করতে যাই সেক্ষেত্রে এখানে স্যাস এর জন্য অ্যাডিশনাল কিছু এক্সটেনশন লাগবে। তো এই এক্সটেনশন গুলা দিয়েও করা যাবে, এরপরে ধরেন কোনো সফটওয়্যার আছে সেগুলা দিয়েও করা যায়। সাপোজ ধরেন আমরা যদি স্যাস এর ডকুমেন্টেশনে যাই বা ওকে ওকে স্যাস, আচ্ছা স্যাস এর আমরা ইনস্টলেশনে যদি যাই তাহলে দেখেন স্যাস কিভাবে ইনস্টল করতে হয়। আমাদের স্যাস এর আমরা অ্যাপ্লিকেশন ইউজ করে করতে পারি, কমান্ড লাইন ইউজ করেও করতে পারি। তো এটা হচ্ছে কমান্ড লাইন। তো কমান্ড লাইন ইউজ করে স্যাস ইউজ করা একটু টেকনিক্যাল বিষয়। এই যে ইনস্টলস এনিওয়্যার npm দিয়ে মানে আমাদের ফুল এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করতে হবে যদি আমরা স্যাস ইউজ করতে চাই। কিন্তু আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সফটওয়্যার ইউজ করা, অ্যাপ্লিকেশন ইউজ করা। তো এই অ্যাপ্লিকেশন ইউজ করলে কি হবে, এখানে ধরেন দুইটা অ্যাপ্লিকেশন কিন্তু এরা মেনশন করতেছে, ম্যাকের জন্য কোডকিট এবং উইন্ডোজের জন্য প্রিপোজ। তো এই দুইটা অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু স্যাস ইজিলি কম্পাইল করা যায়। এখন আপনি যে কোনো অ্যাপ্লিকেশন দিয়েই করেন আর কমান্ড লাইন দিয়েই করেন এটা বিষয় না, আপনার যে কোড ওইটা যদি অন্য কোনো ক্লায়েন্ট কখনো এডিট করতে চায় অথবা অন্য কোনো ডেভেলপার এডিট করতে চায়, সাপোজ আপনি প্রিপোজ সফটওয়্যার ইউজ করে আপনি স্যাস ইউজ করছেন, তো এখন যদি আপনার কোডটা আর একজন ডেভেলপারের কাছে যায় যে আসলে কমান্ড লাইন ইউজ করে স্যাস ইউজ করে, তো সেক্ষেত্রে কোনো ডিফারেন্স হবে না, কোনো কনফ্লিকশনও হবে না। একদম আপনি যেভাবে ওয়েবসাইট রেডি করছেন ঠিক এক্স্যাক্টলি ওইভাবেই কাস্টমাইজ করা যাবে, কোনো বিষয় না। তো কাজেই যে যে কোনো ভাবে আমরা স্যাস কম্পাইল করতে পারি, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো আমাদের জাস্ট স্যাস কম্পাইল করার জন্য এখানে আমরা ইউজ করব হচ্ছে প্রিপোজ, এই সফটওয়্যারটা আমরা ইউজ করব। তো এই সফটওয়্যারটা অলরেডি আমাদের কাছে আছে, যেটা আমরা আপনাদের দিয়ে দেবো, সবাইকে ডাউনলোড করে নিয়ে ওইটা দিয়ে আমরা জাস্ট স্যাসটাকে ইনস্টল করব। এটা হচ্ছে ইনিশিয়াল এনভায়রনমেন্টের মধ্যে, কিন্তু আমরা যখন ধরেন স্যাস শেখার পরে একটা স্টার্টার প্যাক তৈরি করব, আমরা গাল্পে যখন কাজ করব তখন আসলে আমাদের আর কোনো সফটওয়্যার লাগবে না। তো মানে একটু হাই ভ্যালু অ্যাপ্লিকেশন যেভাবে তৈরি করা হয়, সাপোজ আরো হাই ভ্যালু, আমরা তো ধরেন এখন ইনিশিয়াল লেভেলে আছি, আমরা তো জাস্ট ছোট ছোট প্রজেক্টে কাজ করতেছি, কিন্তু বড় প্রজেক্টে কাজ করার সময় কিন্তু আমাদের আসলে এরকম নর্মাল এনভায়রনমেন্টে আসলে আমাদের কাজ করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের একটা বয়লার প্যালেট বা কমান্ড লাইনে আসতে হবে বা npm ইনস্টল করে করতে হবে অথবা গাল্প ইনস্টল করে করতে হবে। এতে করে আমাদের ওয়েবসাইট আরো বেশি কাস্টমাইজেবল করা সম্ভব হবে। সাপোজ ধরেন এখন আমাদের কি আছে, জাস্ট অল্প কিছু ফাইল, index.html, about.html, তারপরে contact.html, এই 4-5টা পেজ নিয়ে আমাদের প্রজেক্টস। কিন্তু যখন আমাদের প্রজেক্ট হবে বড় 40-50টা পেজের একটা প্রজেক্ট যদি আপনি করেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে 40-50টা জায়গায় কিন্তু আপনার হেডার আছে, ফুটার আছে, বিভিন্ন কম্পোনেন্টস আছে। তো এখন সাপোজ হেডারে যে আপনি ছোট্ট একটা জিনিস চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে আপনার ওই 40টা ফাইলে যে কিন্তু আবার হেডারটা চেক দিতে হবে বা চেঞ্জ করতে হবে। তো এটা অনেক বড় একটা ব্যাপার। যদি মার্কআপে একটু এলোমেলো থাকে তাহলে কিন্তু ধরেন 3টা হেডার আছে, সাপোজ মনে করেন 3টা হেডার, 3 ধরনের হেডার আছে আপনার, তো 3 ধরনের হেডার 40টা ফাইলের মধ্যে আছে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু যে ওইভাবে 3 জায়গায় খুঁজে খুঁজে বের করতে হবে। তো এটা অনেক বেশি রিস্কি, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আবার ফুল দেখা যায় যে একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর এইখানে এই সকল জায়গায় যদি আমরা গাল্প অথবা npm ইউজ করে যদি ফাইল স্ট্রাকচারটা আরো সুন্দরভাবে সাজায় নিই, তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের হেডার ফাইলগুলো একদম এক্স্যাক্টলি আমরা আলাদা করে ফেলতে পারি, যে জাস্ট এই ফাইলে চেঞ্জ করলে সবগুলো হেডার ফাইলে চেঞ্জ হয়ে যাবে, এরকম আর কি গ্লোবালি যে সেকশনগুলো ডিক্লেয়ার করা যায়।
তো এই হচ্ছে বিষয়। তো এই ধরনের কাজ করার জন্য আমাদের আরো ভালো এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আমাদের যে ভিজুয়াল স্টুডিও করে নর্মাল যে এনভায়রনমেন্ট এটাতে হবে না, বা এটাতে করলেও একটু সময় সাপেক্ষ বা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে এই আর কি। তো যখন আমরা ওই ধরনের এনভায়রনমেন্ট তৈরি করব তখন আমাদের আসলে কোনো সফটওয়্যার লাগবে না, কিন্তু ইনিশিয়ালি ছোট ছোট প্রজেক্টস এর জন্য আমাদের আসলে অত বড় এনভায়রনমেন্ট তো দরকার নেই যে সেট আপ করা। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা নেক্সট এপিসোডে আমরা প্রি পোস্টটা কিভাবে ইনস্টল করে সেট আপ করতে হয় এই জিনিসটা আমরা দেখব।